জঙ্গলমহল যা কিনা এই শীতের মৌসুমে টুরিস্টদের হট ফেভারিট ডেস্টিনেশন, সেখানেই এখন বাঘিনী আতঙ্ক। আসুন শুরুতে ঝাড়গ্রামের কথায় আসি। ঝাড়গ্রামের বেলপাহাড়ি, সেখানে বাঘের আতঙ্ক ছিল এবং পর্যটকদের সতর্ক করা হয়েছে, মাইকিং করা হয়েছে। ওড়িশা থেকে, শিমলিপাল থেকে এসেছে বাঘিনী এবং যমুনার আশায়, যমুনা নামক বাঘিনীর আশায় সেখানে আতঙ্ক ছড়ায়। পর্যটকদের বার্তা দেওয়া হয়েছে, তার পাশাপাশি মাইকিং করা হচ্ছিল বন দপ্তরের তরফ থেকে। সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। জঙ্গলে ঘোরাফেরা করছে, আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন। জঙ্গলে কেউ প্রবেশ করবেন না। বাঁশবাড়ি রেঞ্জের পক্ষ থেকে জনস্বার্থে পরিচালিত। যমুনার পর এবার আতঙ্ক জিনাতকে ঘিরে। সেই জিনাতের অবস্থান এই মুহূর্তে কোথায় তাই ট্র্যাক করা চলছে। সকাল থেকেই আপনাদের দেখাচ্ছিলাম এই বন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কোথায় রয়েছে জিনাত, তা ট্র্যাক করছেন আমাদের সহকর্মীরাও। ইন্দ্রজিৎ মণ্ডল প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, পুরুলিয়ার দিকেই তুমি মুভ করছিলে কিছুক্ষণ আগে পর্যন্ত, আমরা যে ছবি দেখছিলাম, তার মানে কি জিনাতের অবস্থান পুরুলিয়ার আশেপাশে কোথাও? দেখো রুমেলা, আমরা যেটা বন দপ্তর সূত্রে জানতে পেরেছি, জিনাত এই মুহূর্তে বান্দোয়ানের জঙ্গলে রয়েছে। বান্দোয়ান শহর থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে একটি জঙ্গলে রয়েছে। বন দপ্তর চাইছে যে সেই এলাকা যেখানে একেবারে রেডিও কলার দিয়ে বাঘ কোথায় আছে, সেই জিনাত কোথায় রয়েছে, সেই ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে চাইছে না বন দপ্তর। তার কারণ সাধারণ মানুষ বাঘ দেখতে ভিড় জমাবে এবং সাধারণ মানুষকে বলছে প্যানিকের কোনো কারণ নেই, আতঙ্কের কোনো কারণ নেই। বন দপ্তরের টিম রয়েছে, রেস্কিউ টিম রয়েছে, একেবারেই যে বাঘ ধরার জন্য যা যা ব্যবস্থা সবই রয়েছে। উড়িষ্যা থেকে শুরু করে এই জেলার বন দপ্তর রয়েছে, একেবারে সুন্দরবনের যে বাঘ বিশেষজ্ঞ দল রয়েছে, তারা 10 থেকে 12টি দলে তারা নজরদারি চালাচ্ছে বাঘ যাতে লোকালয়ে না চলে আসে। তবে আমরা যেটা জানতে পেরেছি, গ্রামগুলো থেকে 3-4 কিলোমিটার দূরে জঙ্গলে রয়েছে। বন দপ্তর সতর্ক রয়েছে যাতে কোনোভাবেই লোকালয়ে না চলে আসে এবং সাধারণ মানুষ যাতে সেখানে গিয়ে ভিড় না জমায়। এমনিতেই এই সময় পর্যটকদের আনাগোনা বাড়ে, আর একে পর্যটকরা আসে, অন্যদিকে বাঘের দেখার যে একটা ইচ্ছে, সেই ইচ্ছে বিপদ যাতে না হয় কোনোভাবে, সেই কারণেই বন দপ্তর বারবার সতর্ক করছে, সচেতন করছে। তবে এই মুহূর্তে জঙ্গলমহলে, পুরুলিয়ার জঙ্গলমহলে বান্দোয়ানে রয়েছে জিনাত এবং জিনাতের অস্তিত্ব রেডিও কলারের মাধ্যমে জানতে পারছে কোন মুহূর্তে কোথায় রয়েছে জিনাত এবং তা কোথায় যাচ্ছে সেই বিষয়গুলি। কিন্তু বন দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে আতঙ্কের কোনো কারণ নেই, তারা একেবারেই নজরদারি চালাচ্ছে। কিন্তু সাধারণ মানুষকে তারা বারবার বলতে চাইছে আমাদের মাধ্যমে যে কোনোভাবেই বাঘ যে এলাকায় রয়েছে সেখানে যাতে কোনোভাবেই সাধারণ মানুষ না যায়, বা জঙ্গলে যারা কাটতে যায় তারাও যেন জঙ্গলে না যায়, তাতেই বিপত্তি হতে পারে। ফলে স্বাভাবিকভাবেই পুরুলিয়ার জঙ্গলে এই মুহূর্তে বাঘ রয়েছে, বন দপ্তরের টিম রয়েছে, সাংবাদিকরা রয়েছে। প্রতি মুহূর্তে আমরা খবর দিচ্ছি, একদিকে ঝাড়গ্রাম থেকে রাজু রয়েছে, অর্পণ রয়েছে, আমি রয়েছি। আমরা প্রতি মুহূর্তে একদিকে যেমন রেডিও কলারের খবর আসছে বন দপ্তরের কাছে, আমরা সেই খবর পরিবেশন করছি সাধারণ মানুষকে এবং আমরা সচেতন করছি। বন দপ্তর যে অনুরোধ করেছে যে কোনোভাবেই যে এলাকায় বাঘ রয়েছে কোনোভাবে বক্তব্য আসুন শোনাই আপনাদের। বরিশাল বন দপ্তর আছে, আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভে যারা বাঘ নিয়ে কাজ করেন তাদের সব এক্সপার্ট কর্মচারীরাও আমাদের সাথে আছেন। সব মিলিয়ে 10 থেকে 12টা মনিটরিং টিমে মনিটরিং করা হচ্ছে পুরো জিনিসটা। এটাই বলবো যে কারোর ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবসময় মনিটরিং রেখেছি। একে জিনাতে রক্ষে নেই যমুনা ও দোসর, এবং যমুনাকে ঘিরে যে আতঙ্ক তা হলো ঝাড়গ্রাম লাগোয়া বেলপাহাড়িতে। সেখানে আপনাদের ছবি দেখালাম যে মাইকিং করা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে, সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং আতঙ্কিত যাতে না হন, কেউ যাতে রাতে ঘরের বাইরে না বেরোন, বারবার মাইকিং করে জানানো হচ্ছে। আসুন, রাজু আমাদের প্রতিনিধি রয়েছেন, তিনিও ট্র্যাক করছেন পুরো বিষয়টা। আমাদের প্রতিনিধি রাজুর থেকে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি। রাজু, এই মুহূর্তে এই যমুনা নামক বাঘিনীর অবস্থানটা ঠিক কোথায়? দেখো, বর্তমানে যমুনার যে অবস্থান তা রয়েছে এই বেলপাহাড়ি যে কাকড়াঝড়ের ময়ূরঝর্ণা এলাকায়। সেক্ষেত্রে যেটা বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে, গতকাল সেখানে তার ট্র্যাক পাওয়া গেছিল এবং তারপরেই সেখান থেকে সে নাকি বান্দোয়ানের দিকে গেছে, এমনটাই আবার জানাচ্ছেন স্থানীয় মানুষজনের গুঞ্জন। যেটা এখনো পর্যন্ত বন দপ্তর সূত্রে কোনো রকমের কোনো সঠিক খবর পাওয়া যায়নি যে এই বাঘিনী কথা এতদিন ধরে জল্পনা হচ্ছিল এবং বাঘিনীকে নিয়ে আতঙ্ক হচ্ছিল, সেই বাঘিনী আদৌ কোন দিকে গেছে। কারণ এখন যেখানে 7টি দল, এই বন দপ্তরের যে 7টি দল রয়েছে
রয়েছে সেই 7টি দল ইতিমধ্যে বেলপাহাড়ির কাকড়াঝোড়, ময়ূরঝর্ণা সহ বেশ কয়েকটি জায়গায় ট্র্যাক করার চেষ্টা করছে এই বাঘিনী কোথায় রয়েছে। এখনো পর্যন্ত সঠিকভাবে জানানো হচ্ছে না। অপরদিকে আবার যদি দেখা হয় এই সময় ভরা পর্যটক রয়েছে, সেই পর্যটকদের একটা আতঙ্কের মধ্যে পড়তে হচ্ছে বাঘ নিয়ে। সেক্ষেত্রে পর্যটকদের যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয় তার জন্য যেমন বন দপ্তরের তরফ থেকে বিশেষ ব্যবস্থা দেওয়া হয়েছে, মাইকিং করা হচ্ছে, মানুষকে সচেতন করা হচ্ছে, ঠিক তেমনই আবার সিআরপিএফকে নামানো হয়েছে। কারণ এই ভরা মরশুমে যেখানে পর্যটকরা রয়েছেন তাদের যাতে না ক্ষতি হয় বা পর্যটকদেরকে যাতে ঠিক মতো জঙ্গলে যাতে না ঢোকেন তার জন্য ব্যারিকেড করা যায়, তার জন্য এই সিআরপিএফকে কাজে লাগানো হয়েছে। ইতিমধ্যে সিআরপিএফ এর বিভিন্ন জায়গায় যেমন টহলদারি চলছে, সিআরপিএফ এর তরফ থেকে যাতে পর্যটকরা জঙ্গলে না ঢুকে যায় তার জন্য তাদেরকে কড়া বার্তা দেওয়া হচ্ছে এবং বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যে এই জিনাতের অবস্থান নিয়ে যেমন দ্বন্দ্বে রয়েছে, উড়িষ্যা বন দপ্তরের তরফ থেকে যেখানে বলা হচ্ছে যে এই বাঘিনীর এখানেই গতকাল পাওয়া গেছিল লোকেশন, তারপরে সেই লোকেশন হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, ইতিমধ্যে বাঘিনীর ঠিকানা পাওয়া যাচ্ছে না বা বাঘিনী কোথায় অবস্থান করছে। সেক্ষেত্রে এই যদি কাকড়াঝোড় বা এই ময়ূরভঞ্জ যে সীমানা এলাকা রয়েছে এখানে যদি দেখা হয় এখানে পরিবেশ ভালো রয়েছে, সেক্ষেত্রে অনুকূল পরিবেশ থাকার জন্য হয়তো বাঘিনী সেখানে খাবার। আমরা কলকাতায় আগে শুনেছিলাম আগে একটা বাঘ এসেছে, তা আবার এই কলকাতায় কালকে আসার পর আজ সকালে আমাদের যেমন গেস্ট হাউসের মালিক বললেন যে জঙ্গলের দিকে যাবেন না, বাঘ এর একটা আতঙ্ক রয়েছে। তো তারপরে ফ্যামিলি নিয়ে বেরিয়েছি জঙ্গল উপভোগ করার জন্য, কিন্তু গাড়ি থেকে আর নামতে পারিনি বাঘের আতঙ্কে, কিছুটা হতাশা। জঙ্গলে খুব একটা যাচ্ছে না, আর মানাও করেছে যেতে, জঙ্গলের ভিতরে যায় যদি কোনো অসুবিধা হয় তখন তো ইয়ে হবে না, সন্ধ্যার আগে সব বাড়ি ফিরে যায়, একটা মনের মধ্যে ভয় তো থাকবে। तो अभी ये टाइगर बाहर निकल रहा है, तभी इस गांव की हिफाजत के लिए, पब्लिक की हिफाजत के लिए हम तभी भी निकलते रहते हैं, रात भी निकलते हैं, दिन भी निकलते हैं। टाइगर का सर इसी इलाके में बताया ही जंगल में। हाँ हम रात तक रहते हैं सर। हमारी 2 पार्टियां निकली हुई हैं, एक आगे है एक पार्टी हमारी, एक इधर है। জোর করে জমি নেওয়ার অভিযোগ কোথায়? নদিয়ার হাঁসখালিতে 2016 সালে। কেন জমি নেওয়ার অভিযোগ? কেন জমি নেওয়া হয়েছিল 2016 সালে? প্রকল্পের নাম করে জমি নেওয়ার অভিযোগ, আর এবার তা ফেরত চাওয়া হচ্ছে। আসুন একটু বক্তব্যগুলো আগে শোনাই। মার 5 কাঠা জমি আছে, মানে বাবার 70 জমি পেয়েছে, তা 5 কাঠা সম্পত্তি পাবো, কিন্তু আমাদের জোরপূর্বক পিএসসি কোম্পানি আমাদেরকে না জানি না অনুমতি না নিয়ে ওখানে জলের ব্যবস্থা, জল তুলছে, কিন্তু আমরা চাইছি কাজ দেওয়া হোক, না জমি ফেরত দেওয়া হোক। পিএসসি কোম্পানি ভিডিও যেখানে যেখানে যা দরকার কোনো ব্যবস্থা হয়নি। সমীর রুদ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, বক্তব্য শুনলাম, বলপূর্বক জোরপূর্বক জমি নিয়ে নেওয়া হয়েছিল 2016 সালে প্রকল্পের জন্য। সেই প্রকল্প কি আদৌ হয়েছে? জমি তো ফেরত চাইছেন এবার তারা। দেখো বলে প্রকল্প হয়েছে, কিন্তু প্রকল্প জন্য যে জমি দরকার ছিল সেই জমি কিন্তু জোরপূর্বক নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছেন হাঁসখালি চিত্তশালীর বাসিন্দা অনন্ত বিশ্বাস। তার যেটা দাবি, তার মায়ের নামে এই হাঁসখালি এলাকারই কিন্তু দক্ষিণ পাড়া এলাকায় 5 কাঠ অর্থাৎ 8 শতক জমি ছিল, এবং ওই এলাকায় একটি পিএইচই পক্ষ থেকে জল প্রকল্পের একটা হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই জমি জোরপূর্বক দখল করা হয়। অর্থাৎ এই জমি মালিক সুচিত্রা বিশ্বাস কিন্তু কোনো মতেই ওই জল প্রকল্পের জন্য জমি দিতে ইচ্ছুক ছিলেন না বা জমি দেননি। এবং যদিও এক্ষেত্রে যে নিয়ম রয়েছে জমি দাতাদেরকে পরিবারে একজনকে চাকরি বা আর্থিক ক্ষতিপূরণ সেটাও কিন্তু দেওয়া হয়নি। এবং 8 বছর ধরে এই সুচিত্রা বিশ্বাসের ছেলে অনন্ত বিশ্বাস এবং তার ছেলে অশোক বিশ্বাস, এরা দুজনে মিলে কিন্তু এই জমি ফেরতের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে হর্ন দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এবং আজ পর্যন্ত জমিও ফেরত পাননি, আর্থিক ক্ষতিপূরণও পাননি, এবং এর পাশাপাশি যে পরিবারের পক্ষ থেকে যাদেরকে চাকরি দেওয়ার কথা ছিল সেটাও দেওয়া হয়নি। তবে এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি কিন্তু একটা উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। রুমেলা, বেশ, আমাদের কাছে একটা অভিযোগপত্র আমরা পেয়েছি, আমরা পিএইচির সঙ্গে কথা বলেছি। যদি ঘটনা সত্যতা হয় নিশ্চয়ই আমরা বিষয়টা দেখব। আমরা জানি যে যে সমস্ত জায়গায় রিজার্ভার হচ্ছে, কোনো সরকারি জমি হোক বা যদি ল্যান্ড ডোনার হয়, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সেই জমি যদি গভর্নমেন্ট নেয় তার মূল্য সে পাবে, যদি না হয় তার বাড়ির একজন কাজ পাবে। যদি এর অন্যতা হয়ে যায় নিশ্চয়ই আমরা তদন্ত করে বিষয়টা দেখব এবং যেটা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। কোচবিহারের মাথাভাঙা এবার নজর রাখা যাক। তিকুনিয়া পিকনিক স্পট। খুব স্বাভাবিকভাবেই শীতের এই মরশুমে সাধারণ মানুষ তারা পিকনিক করতে যাবেন, এমন একটা জায়গা যদি থাকে তাদের জন্য মনোরম জায়গা, কিন্তু নাই জায়গা মোটেই মনোরম নয়। তার কারণ চরম অব্যবস্থার ছবি আমরা দেখতে পাচ্ছি এই মাথাভাঙার পিকনিক স্পটে। কেন অব্যবস্থা বলছি? সৌন্দর্যায়ন না, তা তো নেই, একেবারে অবহেলায়
এই পিকনিক স্পট পড়ে রয়েছে, কিন্তু কেন দিনের পর দিন ধরে একটা পিকনিক স্পটের এই অবস্থা? আসুন কিছু বক্তব্য শুনি শুরুতে। আসার পথটা যে সমস্যা, পথটা যেভাবে এটা চলাচলযোগ্য বলে আমার মনে হচ্ছে না। দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু এই পিকনিক স্পটে আসে, এখানে কোনো নলকূপ বা জলের কোনো ব্যবস্থা নেই। এখানে একটা পানীয় জলের একটা সমস্যা দেখতে পাচ্ছি, যে পানীয় জলের ব্যবস্থা যদি করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর একটু ভালো হয়। আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, সেক্ষেত্রে টোটো বা বাইকের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, এবং রাস্তাটা প্রচণ্ড ভাঙা, এবং এখানে কোনো পানীয় জলের তো ব্যবস্থা নেই বললেই চলে, এবং জায়গাটা প্রচণ্ড একদম মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নেই বললেই চলে। প্রশাসনের বা আমাদের এখানে যারা আছে দায়িত্বে, তাদের একটু দেখলেই বিষয়টা ভালো হয় আর কি। প্রতিনিধি রাজেশ রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। রাজেশ, বক্তব্য শুনলে যা বুঝলাম যে এই পিকনিক স্পটে আসার যে রাস্তা, সেই রাস্তাটাও খারাপ, সেই রাস্তা দিয়ে আসা সম্ভব হয় না, এবং পিকনিক স্পটের অবস্থা এরকম বেহাল দীর্ঘদিন ধরেই পড়ে রয়েছে। কিন্তু একটা পিকনিক স্পট শীতের এই মরশুমে সেটা পর্যটনের একটা কেন্দ্র, এবং তার থেকে আর্থিক লাভের রাস্তাটাও প্রশস্ত হয়। তাহলে দিনের পর দিন কেন এরকম অব্যবস্থা, কেন এরকম অবহেলা? দেখো, মাথাভাঙা শহর লাগোয়া এই তেকুনিয়া পিকনিক স্পট মাথাভাঙার কিন্তু অন্যতম একটি পিকনিক স্পট। শীতের মরশুম ছাড়াও অন্যান্য সময়েও কিন্তু সাধারণ মানুষ সেখানে যান ঘুরতে। একটি পার্ক রয়েছে, টিকিট কেটে সেই পার্কেও ঢুকতে হয়। তবে প্রধানত সমস্যা হচ্ছে এই পিকনিক স্পটে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটির পরিস্থিতি খুবই খারাপ। রাস্তাটি ভেঙে পড়েছে, যত্র গর্ত তৈরি হয়েছে, যার ফলে কিন্তু যাতায়াতে খুবই কষ্টকর এবং ভোগান্তির মুখে পড়তে হয়। যারা পিকনিক স্পটে যাচ্ছেন শুধু তাদেরকেই যে সেটা নয়, এই রাস্তা দিয়ে 3 থেকে 4টি গ্রামের সাধারণ মানুষও কিন্তু যাতায়াত করেন, প্রায় কয়েকশো পরিবারও কিন্তু, যার ফলে ভোগান্তির মুখে পড়তে হয় প্রতিনিয়ত। আর এই যে পিকনিক স্পট, এই পিকনিক স্পটে পানীয় জলের ব্যবস্থা নেই। রান্না করার যে ঘরগুলো, সেগুলো আগাছায় ঢেকে রয়েছে, জঙ্গল হয়ে রয়েছে, এবং সেখানে রান্না করার এই যে রাজ্য সরকারের এত প্রকল্প, পথশ্রী কিংবা এই যে সজলধারা প্রকল্প, এই কোনো কিছুরই সেখানে রেশ মাত্র নেই। না হলে তো রাস্তাও ঠিক হতো, জলের ব্যবস্থাও থাকতো। গ্রাম পঞ্চায়েত থেকে এত বড় রাস্তা করা সম্ভব না, তো আমরা জেলা পরিষদকে জানাইছি। 2-1 আমাদের এই টেন্ডারটা হয়তো হয়ে যাবে। বাজেট প্রায় 6 কোটি টাকার মতো। যেহেতু সামনে পিকনিক আছে, তো দ্রুত তাড়াতাড়ি এই কাজ শুরু করবে।